আপনারা শুনছেন গল্পকথন বাই কল্লোল চ্যানেল চ্যাপ্টার 2। আজকে আপনাদের জন্য আছে পরশুরামের মহেশের মহাযাত্রা। কেদার চাটুর্য মহাশয় বলিলেন, আজকাল তোমরা সামান্য একটু বিদ্যে শিখে নাস্তিক হয়েছ, কিছুই মানতে চাও না। যখন আরো একটু শিখবে তখন বুঝবে যে আত্মা আছেন, ভূত পেতনি এরাও আছেন, ব্রহ্মদত্তি কন্দকাটা এরাও আছেন। বংশলোচন বাবুর বৈঠকখানায় গল্প চলিতেছিল। তাহার শালা নগেন বলিল, আচ্ছা বিনোদদা, আপনি ভূত বিশ্বাস করেন? বিনোদবাবু বলিলেন, যখন প্রত্যক্ষ দেখব তখন বিশ্বাস করব, তার আগে হ্যাঁ বা না কিছু বলতে পারি না। চাটুর্য বলিলেন, এই বুদ্ধি নিয়ে তুমি ওকালতি করো? বলি, তোমার প্রপিতামহকে প্রত্যক্ষ করেছ, ম্যাকডোনাল্ড, চার্চিল, বালডুইনকে দেখেছ, তবে তাদের কথা নিয়ে অত মাতামাতি করো কেন? আচ্ছা আচ্ছা, হার মানছি চাটুর্য মশাই, আপ্তবাক্য মানতে হয়। আরে প্রত্যক্ষ করা কি যার তার কম্য? শ্রী ভগবান কখনো কখনো তার ভক্তদের বলেন, দিব্যং দদামি তো চক্ষু, সেই দিব্য দৃষ্টি পেলে তবে সব দেখতে পাওয়া যায়। নগেন জিজ্ঞাসা করিল, আপনি দেখতে পেয়েছেন চাটুর্য মশাই? জ্যাঠামি করিসনি। এই কলকাতা শহরে রাস্তায় যারা চলাফেরা করে, কেউ কেরানি, কেউ দোকানি, কেউ মজুর, কেউ আর কিছু, তোমরা ভাবো সবাই বুঝি মানুষ, তা মোটেই নয়। তাদের ভেতর সর্বদাই দুদশটা ভূত পাওয়া যায়, তবে চিনতে পাওয়া দুষ্কর। এইরকম ভূতের পাল্লায় পড়েছিলেন মহেশ মিত্তির। কে তিনি জানো না? আমাদের মজিলপুরের চরণ ঘোষের মামার শালা। এককালে তিনি কিছুই মানতেন না, কিন্তু শেষ দশায় তাকেও স্বীকার করতে হয়েছিল। সকলে এক বাক্যে বলিলেন, কি হয়েছিল বলুন না চাটুর্য মশাই। চাটুর্য মহাশয় হুকাটি হাতে তুলিয়া বলিতে আরম্ভ করিলেন, 30-40 বছর আগেকার কথা। মহেশ মিত্তির তখন শ্যামবাজার শিবচন্দ্র কলেজে প্রফেসরি করতেন। অঙ্কের প্রফেসর, অসাধারণ বিদ্যে, কিন্তু প্রচন্ড নাস্তিক। ভগবান, আত্মা, পরলোক কিছুই মানতেন না। এমনকি স্ত্রী মারা গেলে আর বিবাহ পর্যন্ত করেননি। খাদ্যাখাদ্যের বিচার ছিল না। বলতেন, শুয়োর না খেলে হিঁদুর উন্নতির আশা নেই, ওটা বাদ দিয়ে কোনো জাত বড় হতে পারে? মহেশের চালচলনের জন্য আত্মীয় স্বজন তাকে একঘরে করেছিল, কিন্তু যতই অনাচার করুন, তার স্বভাবটা ছিল অকপট। পারতপক্ষে মিথ্যা কথা কইতেন না। তার পরম বন্ধু ছিলেন হরিনাথ কুণ্ডু। তিনিও ওই কলেজের প্রফেসর, ফিলোসফি পড়াতেন। কিন্তু বন্ধু হলে কি হয়, দুজনে হরদম ঝগড়া হতো। কারণ হরিনাথ আর কিছু মানুন না মানুন ভূত মানতেন। তাছাড়া মহেশবাবু অত্যন্ত গম্ভীর প্রকৃতির লোক, তাকে কেউ কখনো হাসতে দেখেনি। আর হরিনাথ ছিলেন আমুদে লোক, কথায় কথায় ঠাট্টা করে বন্ধুকে উদ্ব্যস্ত করতেন। তবু মোটের উপর তাদের পরস্পরের প্রতি খুব একটা টান ছিল। তখন রাজনীতি চর্চার এত রেওয়াজ ছিল না, আর ভদ্রলোকের ছেলের অন্য চিন্তাও এমন চমৎকার হয়নি। দু একটা পাশ করতে পারলে যেমন তেমন চাকরি জুটে যেত। লোকের তাই উঁচু দরের বিষয়ে আলোচনা করবার সময় ছিল। ছোকরারা চিন্তা করত বউ ভালোবাসে কি বাসে না। যাদের সে সন্দেহ মিটে গেছে, তারা মাথা ঘামাতো ভগবান আছেন কি নেই। একদিন কলেজে কাজ ছিল না। অধ্যাপকেরা সকলে মিলে গল্প করছিলেন। গল্পের আরম্ভ যা নিয়েই হোক, মহেশ আর হরিনাথ কথাটা টেনে নিয়ে ভূতে আর ভগবানে হাজির করতেন, কারণ এই নিয়ে তর্ক করাই তাদের অভ্যাস। এদিনও তাই হয়েছিল। আলোচনা শুরু হয় ঝি চাকরের মাইনে নিয়ে। কলেজের পণ্ডিত দীনবন্ধু বাচস্পতি মশাই দুঃখ করেছিলেন, ছোট লোকের লোভ এত বেড়ে গেছে, আর পেরে ওঠা যায় না। মহেশবাবু বললেন, লোভ সকলেরই বেড়েছে, আর বাড়াই উচিত, নইলে মনুষ্যত্বের বিকাশ হবে কিসে? পণ্ডিত মশাই উত্তর দিলেন, লোভে পাপ, পাপে মৃত্যু। মহেশবাবু পাল্টা জবাব দিলেন, লোভ ত্যাগ করলেও মৃত্যুকে ঠেকানো যায় না। তর্কটা তেমন জুৎসই হচ্ছে না দেখে হরিনাথ বাবু একটু উস্কে দেবার জন্য বললেন, আমার মতন লোকের লোভ হওয়া উচিত মৃত্যুর পরে। মাইনে তো পাই মোটে 1,200, তাতে ইহকালের কটা শখই বা মিটবে। তাই তো পরকালের আশায় বসে আছি, আত্মাটা যদি স্বর্গে গিয়ে একটু ফুর্তি করতে পারে। দীনবন্ধু পণ্ডিত বললেন, কে বললে তুমি স্বর্গে যাবে? আর স্বর্গের তুমি জানোই বা কি? সমস্তই জানি পণ্ডিত মশাই, খাসা জায়গা, না গরম না ঠান্ডা, মন্দাকিনী কুলুকুলু বইছে, তার ধারে ধারে পারিজাতের ঝোপ,
সবুজ মাঠের মধ্যিখানে কল্পতরু গাছে আঙ্গুর, বেদানা, আম, রসগোল্লা, কাটলেট সব রকম ফলে আছে। ছেড়ো আর খাও। জনকতক ছোকরা দেবদূত গোলাপি উর্নি গায়ে দিয়ে সুধার বোতল সাজিয়ে বসে রয়েছে, চাইলেই ফটাফট খুলে দেবে। ওই হোথা কুঞ্জবনে ঝাঁকে ঝাঁকে অপ্সরা ঘুরে বেড়াচ্ছে। দুদণ্ড রসালাপ করো, কেউ কিচ্ছু বলবে না। যত খুশি নাচ দেখো, গান শোনো, আর কালোয়াতি চাও তো নারদমুনি রাস্তানায় যাও। মহেশবাবু বললেন, সমস্তই গাঁজা। পরলোক, আত্মা, ভূত, ভগবান এসব কিছুই নেই। ক্ষমতা থাকে প্রমাণ করো। তর্ক জমে উঠল। প্রফেসররা কেউ এক পক্ষে, আবার কেউ অপর পক্ষে দাঁড়ালেন। পণ্ডিত মশাই দারুণ অবজ্ঞায় ঠোঁট উল্টে বসে রইলেন। বৃদ্ধ প্রিন্সিপাল যদু স্যান্ডেল রফা করে বললেন, ভূতের তেমন দরকার দেখি না, কিন্তু আত্মার ভগবান বাদ দিলে চলে না। মহেশ মিত্তির বললেন, কেউই নেই, আমি 10 মিনিটের মধ্যে প্রমাণ করে দিচ্ছি। হরিনাথ কুণ্ডু মহা উৎসাহে বন্ধুর পিঠ চাপড়ে বললেন, লেগে যাও। তারপর মহেশবাবু ফুলস্কেপ কাগজ আর পেন্সিল নিয়ে একটা বিরাট অঙ্ক কষতে লেগে গেলেন। ঈশ্বর, আত্মা আর ভূত, এই 3 রাশি নিয়ে অতি জটিল অঙ্ক। তার গতি বোঝে কার সাধ্য। বিস্তর যোগ বিয়োগ গুণ ভাগ করে হাতির সুরের মতো বড় বড় চিহ্ন এঁকে অবশেষে সমাধান করলেন, ঈশ্বর সমান 0, আত্মা সমান ভূত সমান 0। বাচস্পতি বললেন, বদ্ধ উন্মাদ। মহেশবাবু বললেন, উন্মাদ বললেই হয় না, এ হলো গিয়ে দোস্তুর মতো ইন্টিগ্রাল ক্যালকুলাস। সাধ্য থাকে তো আমার অঙ্কের ভুল বার করুন। হরিনাথ বললেন, অঙ্ক টঙ্ক আমার আসে না। বাচস্পতি মশাই যদি ভগবান দেখাবার ভান নেন, তো আমি মহেশকে ভূত দেখাতে পারি। বাচস্পতি বললেন, আমার বইয়েই গেছে। মহেশবাবু বললেন, বেশ তো হরিনাথ, তুমি ভূতই দেখাও না, একটার প্রমাণ পেলে আমি সমস্তই মেনে নিতে রাজি আছি। হরিনাথ বাবু বললেন, এই কথা? আচ্ছা, আসছে সপ্তাহে শিব চতুর্দশী পড়ছে। সেদিন তুমি আমার সঙ্গে রাত 12টায় মানিকতলায় নতুন খালের ধারে চলো, পষ্টাপুষ্টি ভূত দেখিয়ে দেব। কিন্তু যদি কোনো বিপদ ঘটে তো আমাকে দুষতে পারবে না। আর যদি দেখাতে না পারো, আমার নাক কেটে নিও। আর যদি দেখাতে পারি তো তোমার নাক কাটবো। প্রিন্সিপাল যদু স্যান্ডেল বললেন, কাটাকাটির দরকার কি, সত্যের নির্ণয় হলেই হলো। শিব চতুর্দশীর রাত্রে মহেশ মিত্তির আর হরিনাথ কুণ্ডু মানিকতলায় গেলেন। জায়গাটা তখন বড়ই ভীষণ ছিল। রাস্তায় আলো নেই, দুধারে বাবলা গাছে আরো অন্ধকার করেছে। সমস্ত নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে প্যাঁচার ডাক শোনা যাচ্ছে। হোঁচট খেতে খেতে দুজনে নতুন খালের ধারে পৌঁছলেন। বছর 2 আগে ওখানে প্লেগের হাসপাতাল ছিল, এখনো তার গোটা কত খুঁটি দাঁড়িয়ে আছে। মহেশ মিত্তির অবিশ্বাসী সাহসী লোক, কিন্তু তারও গা ছমছম করতে লাগল। হরিনাথ সারা রাস্তা কেবল ভূতের কথাই কয়েছেন। তারা দেখতে কেমন, মেজাজ কেমন, কি খায়, কি পরে। দেবতারা হচ্ছেন উদার প্রকৃতির দিলদরিয়া, কেউ তাদের না মানলেও বড় একটা কেয়ার করেন না। কিন্তু অপদেবতারা পদবিতে খাটো বলে তাদের আত্মসম্মানবোধ বড়ই উগ্র। না মানলে ঘাড় ধরে তাদের প্রাপ্য মর্যাদা আদায় করেন। এসব কথা। হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা গেল, যেন কোনো অশরীরী বেড়াল তার পলাতকা প্রণয়িনীকে আকুল আহ্বান করছে। একটু পরেই মহেশবাবু রোমাঞ্চিত হয়ে দেখলেন একটা লম্বা রোগা কুচকুচে কালো মূর্তি দুহাত তুলে সামনে দাঁড়িয়ে আছে। তার পেছনে একটু দূরে ওইরকম আরো দুটো। হরিনাথবাবু থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, রাম রাম সীতারাম, ও মহেশ, দেখছো কি, তুমিও বলো না। আর একটু হলেই মহেশবাবু রাম নাম উচ্চারণ করে ফেলতেন, কিন্তু তার কনসিয়েন্স বাধা দিয়ে বলল, একটু সবুর করো, যদি ঘাড় মটকাবার লক্ষণ দেখো তখন না হয় রাম নাম করো। এর একটা পাকুড় গাছের নিচে ছিলেন। হঠাৎ ওপর থেকে খানিকটা কাদা গোলা জল মহেশের মাথায় এসে পড়ল। তখন সামনে সেই কালো মূর্তিটা নাকে সুরে বলল, মহেশবাবু, আপনি নাকি ভূত মানেন না। এই অবস্থায় বুদ্ধিমান ব্যক্তি মাত্রই বলে থাকেন, আগে হ্যাঁ মানি বই কি। কিন্তু মহেশ মিত্তির বেয়াড়া লোক। হঠাৎ তার কেমন খেয়াল হলো, ধা করে এগিয়ে গিয়ে ভূতের কাঁধ খামচে ধরে জিজ্ঞেস করলেন, কোন ক্লাস? ভূত থতমত খেয়ে জবাব দিল, 2nd ইয়ার স্যার। রোল নাম্বার কত? ভূত করুণ নয়নে হরিনাথের দিকে চেয়ে জিজ্ঞেস করল, বলি স্যার। হরিনাথের মুখে রাম রাম ভিন্ন কথা নেই। পেছনের 2 ভূত অদৃশ্য হয়ে গেল।
পাকুড় গাছে যে ছিল সে টুক করে নেমে এসে পালিয়ে গেল। তখন বেগতিক দেখে সামনের ভূতটি ঝাঁকুনি দিয়ে মহেশের হাত ছাড়িয়ে চো চো দৌড় দিল। মহেশ মিত্তির হরিনাথের পিঠে একটা প্রকাণ্ড কিল মেরে বললেন, চোর। হরিনাথও পাল্টা কিল মেরে বলল, আহাম্মক। নিজের পিঠ হাত বুলোতে বুলোতে দুই বন্ধু বাড়িমুখো হলেন। আসল ভূত যার আশেপাশে লুকিয়েছিল তারা মনে মনে বলল, আজই রজনীতে হয়নি সময়। পরদিন কলেজে হুলস্থুল বেঁধে গেল। সমস্ত ব্যাপার শুনে প্রিন্সিপাল ভয়ঙ্কর রাগ করে বললেন, অত্যন্ত শেমফুল কাণ্ড। দুজন নামজাদা অধ্যাপক একটা তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি। হরিনাথ, তোমার লজ্জা নেই? হরিনাথ বাবু ঘাড় চুলকে বললেন, আগে আমার উদ্দেশ্যটা ভালোই ছিল। মহেশকে রিফর্ম করবার জন্য যদি একটু করেই থাকি তাতে দোষটা কি? হাজার হোক বন্ধু তো। মহেশবাবু গর্জন করে উঠলেন, কে তোমার বন্ধু? প্রিন্সিপাল বললেন, মহেশ তুমি চুপ করো। উদ্দেশ্য যাই হোক, কলেজের ছেলেদের এর ভেতরে জড়ানো একেবারে অমার্জনীয় অপরাধ। হরিনাথ, তুমি বাড়ি যাও, তোমাকে সাসপেন্ড করলুম। আর মহেশ, তোমাকেও সাবধান করে দিচ্ছি, আমার কলেজে আর ভুতুড়ে তর্ক তুলতে পারবে না। মহেশবাবু উত্তর দিলেন, সে প্রতিশ্রুতি দেয়া শক্ত। সকল রকম কুসংস্কার দূর করে আমার জীবনের ব্রত। তবে তোমাকেও সাসপেন্ড করলুম। অন্যান্য অধ্যাপকরা চুপ করে শুনছিলেন সমস্তই। তারা প্রিন্সিপালের হুকুম শুনে কোনো প্রতিবাদ করলেন না, কারণ সকলেই জানতেন যে তাদের কর্তার রাগ বেশি দিন থাকে না। মহেশবাবু তার বাসায় ফিরে এলেন। হরিনাথের উপর প্রচন্ড রাগ। হতভাগা একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে চায় জিওচুরি দ্বারা। সে আবার ফিলোসফি পড়ায়। এমন অপ্রত্যাশিত আঘাত মহেশবাবু কখনো পাননি। মানুষের মন যখন নিদারুণ ধাক্কা খায়, তখন সে তার ভাব ব্যক্ত করবার জন্য উপায় খোঁজে। কেউ কাঁদে, কেউ তর্জন গর্জন করে, কেউ কবিতা লেখে। একটা তুচ্ছ কোচবকের হত্যাকাণ্ড দেখে মহর্ষি বাল্মীকির মনে যে ঘা লেগেছিল, তাই প্রকাশ করবার জন্য তিনি হঠাৎ দুছত্র শ্লোক রচনা করে ফেললেন। মা নিষাদ প্রতিষ্ঠাং তম ইত্যাদি। তারপর সাতকাণ্ড রামায়ণ লিখে তার ভাবের বোঝা নামাতে পেরেছিলেন। আমাদের মহেশ মিত্তির চিরকাল নিরস অঙ্কশাস্ত্রের চর্চা করে এসেছেন। কাব্যের কিছুই জানতেন না, কিন্তু আজ তারও মনে সহসা একটা কবিতার অঙ্কুর গজগজ করতে লাগল। তিনি আর বেগ সামলাতে পারলেন না। কলেজের পোশাক না ছেড়েই একখানা আলজাবরা খুলে তার প্রথম পাতায় লিখলেন, হরিনাথ কুণ্ডু খাই তার মুন্ডু। কবিতাটি লিখে বারবার ডাইনে বায়ে ঘাড় বেঁকিয়ে দেখে আদিকবি বাল্মীকির মতোই ভাবলেন, হ্যাঁ, উত্তম হয়েছে। কিন্তু একটা খটকা লাগলো। কুণ্ডুর সঙ্গে মুন্ডুর মিল আবহমান কাল থেকেই চলে আসছে। এতে মহেশের কৃতিত্ব কোথায়? কালিদাসী হন আর রবীন্দ্রনাথই হন, কুণ্ডুর সঙ্গে মুন্ডু মেলাতেই হবে। এ হল প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম। মহেশ একটু ভেবে ফের লিখলেন, কুণ্ডু হরিনাথ মুন্ডু করিপাত। হ্যাঁ, এইবার মৌলিক রচনা বলা যেতে পারে। মহেশের মনটা একটু শান্ত হল। কিন্তু কাব্য সরস্বতী যদি একবার কাঁধে ভর করেন, তবে সহজে নামতে চান না। মহেশবাবু লিখতে লাগলেন, হরিনাথ ওরে হবি তুই মোরে নরকের পোকা অতিশয় বোকা। নরকই নেই, তার আবার পোকা। মহেশবাবু স্থির করলেন, কাব্যে কুসংস্কার নাম দিয়ে তিনি শীঘ্রই একটা প্রবন্ধ রচনা করবেন। তাতে মাইকেল রবীন্দ্রনাথকেও রেহাই দেবেন না। তারপর তার কবিতার শেষের 4 লাইন কেটে দিয়ে ফের লিখলেন, ওরে হরিনাথ তোরে করি পাত পিঠে মারি চড়। এমন সময় মহেশের চাকরটা এসে বললে, বাবু, চা হবে কি দিয়ে? দুধ তো ছিঁড়ে গেছে। মহেশবাবু অন্যমনস্ক হয়ে বললেন, সেলাই করে নে। পিঠে মারি চড় মুখে গুজি খড় জেলে দেশলাই আগুন জ্বালাই। কিন্তু আবার এক আপত্তি, হরিনাথকে পুড়িয়ে ফেললেও জগতের কোনো লাভ হবে না। অনর্থক খানিকটা জান্তব পদার্থ বরবাদ হবে। তার চেয়ে বরং হরিনাথ ওরে পোড়াবো না তোরে, নিয়ে যাব ধাপা দেব মাটি চাপা, সার হয়ে যাবি ঢেঁড়স ফলাবি। মহেশবাবু আর অনেক লাইন রচনা করেছিলেন, তা আমার মনে নেই। কবিতা লিখে খানিকটা উচ্ছ্বাস বেরিয়ে যাওয়ায় তার হৃদয়টা বেশ হালকা হল। তিনি কাপড় চোপড় ছেড়ে ইজি চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়লেন। 3 দিন যেতে না যেতেই প্রিন্সিপাল মহেশ আর হরিনাথকে ডেকে পাঠালেন। তারা আবারও নিজের কাজে বহাল হল, কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল। সহকর্মীরা মিলনের চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হল না। হরিনাথ বরং একটা সন্ধির আগ্রহ দেখিয়েছিলেন।
কিন্তু মহেশ একেবারে পাথরের মতন শক্ত হয়ে রইলেন। কিছুদিন পর মহেশবাবুর খেয়াল হল, প্রেততত্ত্ব সম্বন্ধে একতরফা বিচার করাটা ন্যায়সঙ্গত নয়। এর অনুকূল প্রমাণ কে কি দিয়েছেন তাও জানা উচিত। তিনি দেশি বিলিতি বিস্তর বই সংগ্রহ করে পড়তে লাগলেন, কিন্তু তাতে তার অবিশ্বাস আরো প্রবল হল। প্রত্যক্ষ প্রমাণ কিছুই নেই, কেবল আছে অমুক ব্যক্তি কি বলেছেন আর কি দেখেছেন। বাঘের অস্তিত্বে মহেশের সন্দেহ নেই, কারণ জন্তুর বাগানে গেলেই বাঘ দেখা যায়। ভূত যদি থেকেই থাকে তবে খাঁচায় পুরে দেখাও না বাপু, তা নয় শুধু ধাপ্পাবাজি। প্রেততত্ত্ব চর্চা করে মহেশবাবু বেজায় চটে উঠলেন। শেষটায় এমন হল যে ভূতের জ্ঞাতিগোষ্ঠীকে গালাগাল না দিয়ে তিনি জল গ্রহণ করতেন না। পড়ে পড়ে মহেশের মাথা গরম হয়ে উঠল। রাতে ঘুম হয় না, কেবল স্বপ্ন দেখেন ভূতে তাকে ভ্যাংচাচ্ছে। এমন স্বপ্ন দেখেন বলে নিজের উপরেও তার রাগ হতে লাগলো। ডাক্তার বলল, পড়াশোনা বন্ধ করুন, বিশেষ করে ওই ভুতুরে বইগুলি। যা মানেন না তার চর্চা করেন কেন? কিন্তু ওইসব বই পড়া মহেশের এখন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। পড়লেই রাগ হয়, আর সেই রাগেতেই তার সুখ। অবশেষে মহেশ মিত্তির কঠিন রোগে শয্যাশায়ী হয়ে পড়লেন। দিন দিন শরীর ক্ষয়ে যেতে লাগলো, কিন্তু রোগটা নির্ণয় হল না। সহকর্মীরা প্রায়ই এসে তার খবর নিতেন। হরিনাথ একদিন এসেছিলেন, কিন্তু মহেশ তার মুখ দর্শন করলেন না। 7-8 মাস কেটে গেল। শীতকাল, রাত 10টা। হরিনাথবাবু শোবার উদ্যোগ করছেন, এমন সময় মহেশের চাকর এসে খবর দিল যে তার বাবু ডেকে পাঠিয়েছেন, অবস্থা বড় খারাপ। হরিনাথ তখনই হাতিবাগানে মহেশের বাসায় ছুটলেন। মহেশের আর দেরি নেই, মৃত্যু ভয় নেই। বললেন, হরিনাথ, তোমায় ক্ষমা করলুম, কিন্তু ভেবো না যে আমার মত কিছুমাত্র বদলেছে। এই রইল আমার উইল, তোমাকেই ওসি নিযুক্ত করেছি। আমার পৈতৃক 10,000 টাকার কাগজ ইউনিভার্সিটিকে দান করেছি। তার সুদ থেকে প্রতি বছর একটা পুরস্কার দেওয়া হবে। যে ছাত্র ভূতের অনস্তিত্ব সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে সে ওই পুরস্কার পাবে। আর দেখো, খবরদার শ্রাদ্ধ টাদ্ধ করো না। ফুলের মালা, চন্দন কাঠ, ঘি এসব দিও না, একদম বাজে খরচ। তবে হ্যাঁ, 2-4 বোতল কেরোসিন ঢালতে পারো। 1.5 গন্ধক আর 5 সোরা আনানো আছে, তাও দিতে পারো, চটপট কাজ হয়ে যাবে। আমি চললুম তাহলে। রাত প্রায় 11:30। মহেশের আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই, থাকলেও বোধহয় তারা আসত না। বড়দিনের বন্ধ। কলেজের সহকর্মীরা প্রায় সকলেই অন্যত্র গেছেন। হরিনাথ মহাবিপদে পড়লেন। মহেশবাবুর চাকরকে বললেন পাড়ার জনাকতক লোককে ডেকে আনতে। অনেকক্ষণ পর 2 মাতব্বর প্রতিবেশী এলেন। ঘরে ঢুকলেন না, দরজার সামনে দাঁড়িয়ে বললেন, চুপ করে বসে আছেন যে বড়, সৎকারের ব্যবস্থা কি করলেন? হরিনাথ বললেন, আমি একলা মানুষ, আপনাদের উপরই ভরসা। ওই বেলেল্লা হতভাগার লাশ আমরা বইব? ইয়ার কি পেয়েছেন নাকি? এই বলেই তারা সরে পড়লেন। হরিনাথের তখন মনে পড়ল, বড় রাস্তার মোড়ে একটা মাঠ কোঠা সাইনবোর্ড দেখেছেন, বৈতরণী সমিতি, ভদ্র মহোদয়গণের দিবারাত্র সস্তায় সৎকার। চাকরকে বসিয়ে রেখে তিনি তখনই সেই সমিতির খুঁজে গেলেন। অনেক চেষ্টায় সমিতি থেকে 3 জন লোক জোগাড় হল। 15 টাকা পারিশ্রমিক আর শীতের ওষুধ বাবদ 90 সমস্ত আয়োজন শেষ হলে হরিনাথ আর তার সঙ্গীরা খাট কাঁধে নিয়ে রাত 2:30টার সময় নিমতলায় রওনা হলেন। অমাবস্যার রাত্রি, তার উপর আবার কুয়াশা। হরিনাথের দল কর্নওয়ালিস স্ট্রিট দিয়ে চললেন। গ্যাসের আলো মিটমিট করছে, পথে জনমানব নেই। কাঁধের বোঝা ক্রমেই ভারী বোধ হতে লাগল। হরিনাথ হাঁপিয়ে পড়লেন। বৈতরণী সমিতি সর্দার ত্রিলোচন পাকড়াশি বুঝিয়ে দিলেন, এমন হয়েই থাকে, মানুষ মরে গেলে তার উপর জননী বসুন্ধরার টান বাড়ে। হরিনাথ একলা নয়, তার সঙ্গীরা সকলেই সেই শীতে গলদঘর্ম হয়ে উঠল। খাট নামিয়ে খানিকটা জিরিয়ে আবার যাত্রা। কিন্তু মহেশ মিত্তিরের ভার ক্রমশই বাড়ছে, পা আর এগোয় না। পাকড়াশি বললেন, ঢের বয়েছি মশাই, কিন্তু এমন জগদ্দল মারা কখনো কাঁধে করিনি। দেহটা তো শুকনো, লোহা খেতেন বুঝি? 15 টাকায় হবে না মশাই, আরো 5 টাকা চাই। হরিনাথ তাতেই রাজি, কিন্তু সকলে এমন কাবু হয়ে পড়েছে যে দুপা গিয়ে আবার খাট নামাতে হল। হরিনাথ ফুটপাথে এলিয়ে পড়লেন। বৈতরণীর 3 জন হাঁপাতে হাঁপাতে তামাক টানতে লাগল। ওঠবার উপক্রম করছেন, এমন সময় হরিনাথের নজরে পড়ল কুয়াশার ভেতর থেকে একটা আবছায়া তাদের দিকে এগিয়ে আসছে। কাছে এলে দেখলেন
কালো র্যাপার মুড়ি দেয় একটা লোক। লোকটি বলল, আপনারা হাঁপিয়ে পড়ছেন দেখছি, বলেন তো আমি কাঁদ দিই। হরিনাথ ভদ্রতার খাতিরে দু একবার আপত্তি জানালেন, কিন্তু শেষটায় রাজি হলেন। লোকটি কোন জাত তার জিজ্ঞেস করলেন না, কারণ মহেশ মিত্তির অবিষয় চিরকাল সমদর্শী। এখন তো কথাই নেই। তাছাড়া যে লোক উপযাচক হয়ে শ্মশান যাত্রার সঙ্গী হয় সে তো বান্ধব বটেই। ত্রিলোচন পাকড়াশি বললেন, কাঁদ দিতে চাও দাও, কিন্তু বখরা পাবে না তা বলে রাখছি। আগন্তুক বললে, বখরা চাই না। এবার হরিনাথকে কাঁদ দিতে হল না, তার জায়গায় নতুন লোকটি দাঁড়ালো। আগের চেয়ে যাত্রাটা একটু দ্রুত হল, কিন্তু কিছুক্ষণ পর আর পা চলে না। ফের খাট নামে বিশ্রাম। পাকড়াশি বললেন, 20 টাকার কাজ নয় বাবু, এ হলো মোষের গাড়ির বোঝা, আরো 5 টাকা লাগবে। এ সময় আরেকজন পথিক এসে উপস্থিত, ঠিক প্রথম লোকটির মতো কালো র্যাপার গায়ে। এও খাট বইতে প্রস্তুত। হরিনাথ দ্বিরুক্তি না করে তার সাহায্য নিলেন। এবার পাকড়াশি মশাই রেহাই পেলেন। খাট চলেছে আরেকটু জোরে, কিন্তু কিছুক্ষণ পরে আবার ক্লান্তি। মহেশের ভার অসহ্য হয়ে উঠেছে। তার দেহে কিছু ঢোকেনি তো। খাট নামিয়ে আবার সবাই দম নিতে লাগল। কে বলে শহুরে লোক স্বার্থপর? আবার একজন সহায় এসে হাজির, সেই কালো র্যাপার গায়ে। হরিনাথের ভাববার অবসর নেই, বললেন, চলো চলো। আবার যাত্রা আরো একটু জোরে। তারপর ফের খাট নামাতে হলো। এই যে চতুর্থ বাহক এসে হাজির, সেই কালো র্যাপার। এরা কি মহেশকে বইবার জন্য এই 3 প্রহর রাতে পথে বেরিয়েছে? হরিনাথের আশ্চর্য হবার শক্তি নেই, বলল, ওঠাও খাট, চলো জলদি। 4 জন অচেনা বাহকের কাঁধে মহেশের খাট চলেছে, পেছনে হরিনাথ আর বৈতরণী সমিতির 3 জন। এইবার গতি বাড়ছে, খাট হন হন করে চলছে। হরিনাথের আর তার সঙ্গীদের ছুটতে হল। আরে অত তাড়াতাড়ি কেন, একটু আস্তে চল। কেই বা কার কথা শুনে। ছুট ছুট। আরে কোথায় নিয়ে যাচ্ছ? বিডন স্ট্রিট ছাড়িয়ে গেলে যে। লোকগুলি কি শুনতে পায় না নাকি? ওরে পাকড়াশি, ওদের থামাও না। কোথায় পাকড়াশি? তিনি বিচক্ষণ লোক, ব্যাপারটা বুঝে টাকার মায়া ত্যাগ করে সদলে পালিয়েছেন। মহেশের খাট তখন তীর বেগে ছুটছে। হরিনাথ পাগলের মতো পিছু পিছু দৌড়চ্ছেন। কর্নওয়ালি স্ট্রিট, গোলদিঘি বউবাজারের মোড় সব পার হয়ে গেল। কুয়াশা ভেদ করে সামনের সমস্ত পথ ফুটে উঠেছে। এই পথের কি শেষ নেই? রাস্তা কি উপরে উঠছে না নিচে নেমেছে? এ কি আলো না অন্ধকার? দূরেও কি দেখা যাচ্ছে? সমুদ্রের ঢেউ না চোখের ভুল? হরিনাথ ছুটতে ছুটতে নিরন্তর চিৎকার করছেন, আরে থামো থামো। ও কি, খাটের উপর উঠে বসেছে কে? মহেশ। মহেশই তো। কি ভয়ানক! দাঁড়িয়েছে, ছুটন্ত খাটের উপর খাড়া হয়ে দাঁড়িয়েছে। পেছন ফিরে লেকচারের ভঙ্গিতে হাত নেড়ে কি যেন বলছে। দূর দূরান্ত থেকে মহেশের গলার আওয়াজ এলো, হরিনাথ, ও হরিনাথ। কি কি, এই যে আমি। ও হরিনাথ, আছে, সব আছে, সব সত্যি। মহেশের খাট অগোচর হয়ে গেল। তখনও তার ক্ষীণ কণ্ঠস্বর শোনা যাচ্ছে, আছে, আছে। হরিনাথ মূর্ছিত হয়ে পড়লেন। পরদিন সকালে ওয়েলেসলি স্ট্রিটের পুলিশ তাকে দেখতে পেয়ে মাতাল বলে চালান দিল। তার স্ত্রী খবর পেয়ে বহু কষ্টে তাকে উদ্ধার করেন। বংশলোচনবাবু জিজ্ঞেস করলেন, গয়ায় পিণ্ডি দেয়া হয়েছিল কি? শুধু গয়ায়? পিণ্ডি দাদন খায় পর্যন্ত দেয়া হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। পিণ্ডির ছিটকে ফিরে এলো। তার মানে? মানে মহেশ পিণ্ডি নিল না, কিংবা তাকে নিতে দিল না। আশ্চর্য! মহেশ মিত্তিরের টাকাটা? সেটাই ইউনিভার্সিটিতে গচ্ছিত আছে, কিন্তু কাজে কিছুই হয়নি। ভূতের বিপক্ষে প্রবন্ধ লিখতে কোনো ছাত্রের সাহস নেই। এখন সেই টাকা সুদে আসলে প্রায় 25,000 হয়েছে। একবার সেনেটে প্রস্তাব ওঠে সেই টাকাটা প্রত্ন বিভাগের জন্য খরচ হোক, কিন্তু ছাদের উপর এমন দুবদাব শব্দ শুরু হলো, সবাই ভয় পালালেন। সেই থেকে মহেশ ফান্ডের নাম কেউ করে না। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 এই চ্যানেলে আপনারা শুনছিলেন পরশুরামের ভৌতিক গল্প মহেশের মহাযাত্রা। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন।
আমরা অনেক বেশি গল্প দেওয়ার চেষ্টা করছি এই চ্যানেলে। আপনারা সবসময় সাথে থাকবেন, নিজে ভালো থাকবেন, আশেপাশে মানুষকে ভালো রাখবেন। গল্প ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। টাটা।